হ্যালো এভরিওয়ান, আমরা মাধ্যমিকের প্রস্তুতির জন্য রিভিশন ক্লাস করছিলাম। আজকে সেই রিভিশন ক্লাসে আমরা আলো চ্যাপ্টারটি নিয়ে ডিসকাস করব। দেখো, আলো অনেকটা একটা বড় চ্যাপ্টার এবং এখান থেকে অনেক কোশ্চেন আসে। কিছু কোশ্চেন এমনও আসে যেগুলো বইতে থাকে না কিন্তু বাইরে আসে। তো এখানে যেহেতু আমরা আলো শুরু করছি, তো আমরা একটু প্রথম থেকে শুরু করব বোঝার ক্ষেত্রেও, এবং পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন আসে সে সম্পর্কেও আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো আজকে আমাদের আলোর প্রথম অংশ হবে প্রতিফলন। প্রতিফলনের কিছু অংশ আগের ক্লাসে থেকে যাওয়ার জন্য, নিচু ক্লাসে থেকে যাওয়ার জন্য কিছু অংশকে এখানে স্কিপ করে গেছে। ঠিক আছে, তো সেই স্কিপ করা অংশটাও আমাদেরকে করতে হবে, কারণ সেই জায়গা থেকে কিছু কিছু প্রশ্ন আমাদের চলে আসে। ওকে, তো প্রথমে আসা যাক প্রতিফলন কি। ঠিক আছে, দেখো প্রতিফলন কি হচ্ছে, আমরা কয়েকটা বিষয় নিয়ে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন হচ্ছে বায়ু মাধ্যম, কাঁচ, জল। এখন প্রশ্ন হচ্ছে, যখন এইখানে ধরো আমার কোনো একটা পাত্রে এইভাবে জল রয়েছে, তো এইখানে যে জল রয়েছে সেটা আমরা বুঝবো কি করে, বা কোন জায়গা থেকে জল শুরু হচ্ছে সেটা আমরা বুঝবো কি করে? তো এখানে কি হচ্ছে, একটা বাউন্ডারি রয়েছে, সীমা রয়েছে, বা বলতে গেলে একটা তল রয়েছে, যে তলের ওপরের অংশ বায়ু আর নিচের অংশ জল। ঠিক আছে, তাহলে ওপরের অংশ বায়ু হচ্ছে, নিচের অংশ জল হচ্ছে। এই যে তলটা রয়েছে, এই তলটাকে বলা হয় বিভেদ তল। ঠিক আছে, তার কারণ হচ্ছে এখানে পুরো সিস্টেমটাকে দুটো অংশে ভাগ করে দিয়েছে। ওকে, সো এখানে এবার একটু আসা যাক, সেটা হচ্ছে আলো যে মাধ্যম দিয়ে যেতে পারে তাকে বলা হয় আলোকীয় মাধ্যম। কি বলা হয়? আলোকীয় মাধ্যম। ঠিক আছে, তো এখানে যতগুলো আমরা উদাহরণ নিয়েছি, বায়ু, কাঁচ, জল, সবগুলো কিন্তু আলোকীয় মাধ্যমের উদাহরণ। তো আলো যখন এই মাধ্যমের মধ্য দিয়ে আসবে, ঠিক আছে, আসার পর যখন এইখানে পড়বে তখন কি ঘটনা ঘটবে? তখন দুখানা ঘটনা ঘটতে পারে। এক, সে পুনরায় এই মাধ্যমে ফিরে আসতে পারে। দুই, জল মাধ্যমে যেতে পারে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা হচ্ছে, যে বিভেদ তল থেকে পুনরায় সেই মাধ্যমে ফিরে আসা, এটাকেই আমাদের প্রতিফলন বলা হয়। ঠিক আছে, জেনারেলি কোশ্চেন প্রতিফলন কাকে বলে এটা দেবে না, কিন্তু যদি কোনো কারণে দিয়ে দেয়, তাহলে আমাদের যদি বিষয়টা বোঝা থাকে, তাহলে আমরা এক লাইনে যদি আমাদের মাথায় রেখে দিতে পারি, সেটাকে আমরা সাজিয়ে লিখে দিতে পারি। ঠিক আছে, কি সেটা? সেটা হচ্ছে যে আলো কোথায় গিয়ে পড়বে? বিভেদ তলে আপতিত হওয়ার পর। বিভেদ তলে আপতিত হওয়ার পর পুনরায় সেই মাধ্যমে ফিরে এলে, দেখো এখানে কি লিখলাম, এখানে লিখলাম যে আলো বিভেদ তলে আপতিত হওয়ার পর পুনরায় সেই মাধ্যমে ফিরে আসাকে প্রতিফলন বলে। তো এখানে কোনো কঠিনের কোনো প্রশ্নই নেই যে কি হচ্ছে, তাহলে আলো এক মাধ্যম থেকে এসে বিভেদ তলে, অন্য মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হওয়ার পর পুনরায় সেই মাধ্যমে ফিরে যাওয়ার ঘটনাকে প্রতিফলন বলে। ঠিক আছে, এখানে কোনো কঠিনের কোনো প্রশ্নই নেই, কিন্তু এর পরে একটা টার্ম আসবে, সেটা হচ্ছে যে এই প্রতিফলনের ফলে কী কী ঘটনা হচ্ছে সেগুলো আমরা একটু জেনে নিই, বা প্রতিফলনের যে সূত্র, সেই সূত্রটা জেনে নিই। ঠিক আছে, তো প্রতিফলনের ক্ষেত্রে আমাদেরকে কি কি জানতে হবে, সেটা হচ্ছে এটা যদি একটা বিভেদ তল হয়ে থাকে, ঠিক আছে, এটা যদি আমার বিভেদ তল হয়ে থাকে, আলো এইভাবে এসে পড়লো, এইভাবে মুভ করলো। ঠিক আছে, ধরো যদি আমার এটা এম প্রাইম যদি একটা বিভেদ তল হয়ে থাকে, দর্পণ আমরা বোঝার জন্য সেখানে এখানে কি দর্পণ আঁকা হয়, দর্পণের এইখানে বারবার করে ডট দিয়ে দেওয়া হয়। তো এটা যদি ও বিন্দুতে এসে এইভাবে আপতিত হয়, তাহলে কি হবে, সে বি পথে ফিরে যাচ্ছে।
এখানে প্রতিফলনের ক্ষেত্রে যে সূত্র কাজ করে সেটা হচ্ছে দুটো সূত্র কাজ করবে। এক, এই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি, এটাকে কি বলা হয়? আপতিত রশ্মি। আর এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এই যে বিন্দুটা রয়েছে যেটাকে আমরা ও বিন্দু দিয়ে লিখেছি, এটাকে বলা হয় আপতন বিন্দু। ঠিক আছে, আপতন বিন্দু। আর এইখানে ও এন, এইটাকে বলা হয় অঙ্কিত অভিলম্ব, কারণ এটা আমরা আঁকলাম। ঠিক আছে, আমাদের নিজেদের সুবিধার জন্য এটা এঁকেছি। তো অঙ্কিত লম্ব বা অভিলম্ব এটা আমরা লিখতে পারি। এইখানে একটা বিষয় দেখো, এই আপতিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, যেটাকে আই দিয়ে লেখা হয়। আর প্রতিফলিত রশ্মির সঙ্গে যে কোণ করে তাকে আর দিয়ে লেখা হয়, এটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, সো এখানে একটা দুটো সূত্র আছে। প্রথম সূত্র কি? সেটা হচ্ছে এই আই কোণ আর আর কোণ সমান হবে, এটা আমরা মনে রাখতে হবে। আর দুই হচ্ছে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই অভিলম্ব সবগুলোই একই তলে থাকবে। এই ক্ষেত্রে তোমরা যেহেতু দেখতে পাচ্ছ যে তিনটে রেখায় আমরা বোর্ডে এঁকেছি। ঠিক আছে, এটাই দ্বিতীয় সূত্রে বলছে। এটাই কি বলছে? দ্বিতীয় সূত্রে বলছে। সো এ ও বি আর কি ও এন একই তলে থাকবে। সো এটা হচ্ছে প্রতিফলনের দুটো সূত্র। তাহলে কি সূত্র বললাম? এক হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, আর দুই হচ্ছে অ্যাকচুয়ালি এটা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এইটা আই ইকুয়াল টু আর। তো এখানে ফ্যাক্ট কি হচ্ছে না, তিনটে রেখা আমরা যা টেনেছি সেটা তিনটেই কিন্তু কী হবে? একটা তলে থাকবে। এমনটা নয় যে এই রশ্মিটা এলো এই দিক দিয়ে বেরোলো আর তল আমরা এখানে অঙ্কন করে দিলাম, এমনটা হবে না। দেখো এই পাশের দিকে রশ্মি এলে এই পুরোটাই বোর্ডের তলে রয়েছে, অভিলম্বটা এরকম না হবে না, কীরকম হবে? এরকম হবে। সেটাই বলা হয়েছে আমরা যেটা করি, শুধু আমাদের একটু বুঝে নিলেই আমরা এঁকে নিতে পারবো। ঠিক আছে, সো প্রতিফলনের এই বিষয়টা হয়ে গেল। এইখন প্রশ্ন হচ্ছে যে প্রতিফলন ক রকমের হয়ে থাকে। দেখো প্রতিফলন দু রকমের হয়ে থাকে। প্রতিফলন ক রকমের হয়? দু রকমের হয়। কি কি? এক হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর দুই হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এটাতেও মনে রাখাটা খুবই সহজ ব্যাপার। দেখো এখানে নিয়মিত কি হচ্ছে, তোমরা যদি এটা করো, দেখো সমান্তরাল রশ্মি এসে আপতনের পর যদি তারা সমান্তরালেই প্রতিফলিত হয়, সমান্তরাল রশ্মি এসে আপতনের পর যদি সমান্তরালেই প্রতিফলিত হয় তখন সেটাকে বলবো নিয়মিত প্রতিফলন। যেমনটা তোমরা আয়নাতে করো, বাইরে এসে আয়নাতে কি হয়, সূর্য রশ্মিকে এক জায়গা থেকে অন্য জায়গাতে বা ঘরের ভেতরে পাঠানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, ওকে। বিক্ষিপ্ত প্রতিফলন কি হবে? দেখো এইখানে নিয়মিত প্রতিফলনের কন্ডিশন হবে এই তলটা সমতল হতে হবে। ওকে, আর নিয়মিত প্রতিফলনের কি বলছি, যে সমান্তরাল রশ্মি আসবে কিন্তু প্রতিফলনের পর এটা হচ্ছে আপতিত হলো, কিন্তু প্রতিফলনের পর কি হবে, তারা বিভিন্ন দিকে মুখ করবে। দেখো সমান্তরাল রশ্মি এলো কিন্তু প্রতিফলনের পর সমান্তরাল নাই, বিক্ষিপ্ত বা ছড়িয়ে চলে গেছে, সেই কারণে এটাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। উদাহরণ কি না, আমরা যা কিছু বস্তু দেখি সমস্ত কিছুই বিক্ষিপ্ত প্রতিফলন। যদি বিক্ষিপ্ত প্রতিফলন না হয় তাহলে আমরা কোনো বস্তুই দেখতে পাবো না। ওকে ওকে, সো এইখানে এই ব্যাপারটাতেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে না, আচ্ছা বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কন্ডিশন কি হবে? বক্রতল ইউজ হবে। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এইখানে যখন আমরা প্রতিবিম্ব হয়, মানে যেমন ধরো আয়নার ক্ষেত্রে আমরা যখন আয়নাতে এইখানে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তখন আমরা কি করি না, এর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? এর পেছনে তৈরি হয়। এখানে কি কি ঘটনা ঘটে সেইগুলো একটু জেনে নেব। দেখো এই পুরো বিষয়টা বইয়ের মধ্যে থাকে না, কিন্তু এখান থেকে কিছু কিছু কোশ্চেন চলে আসে, সেই কারণে একবার এটা আমাদের জেনে নিতে হবে। এখানে কি কি ঘটনা ঘটছে দেখো, এখানে
এইভাবে থাকার ফলে তোমরা নিশ্চয়ই জানো যে আয়নার সামনে যখন আমরা দাঁড়াই তখন আমাদের ডান হাতকে বাম হাত আর বাম হাতকে ডান হাত মনে হয়। এই যে ঘটনাটা হচ্ছে, অর্থাৎ আমাদের পার্শ্বীয় বরাবর যে পরিবর্তন হচ্ছে এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। তো এখানে কিছু কিছু লেটার থাকে যাদের পার্শ্বীয় পরিবর্তন হয় না, যেমন এ, এইচ, আই, এম, ও, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই। এই লেটারগুলোর কী হবে, এই পাশে যখন লিখবো তখন কী হবে, কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এই লেটারগুলোর কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না, বাকি যা কিছু লেটার থাকবে সবগুলোই পরিবর্তন হবে। আচ্ছা, এইখানে কি দেখা যায় না, এইখানে এই যে বস্তু থেকে দর্পণের দূরত্ব যা হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কী হবে, একই হবে, এবং এর উচ্চতা যা হবে এরও উচ্চতা ঠিক ততটাই হবে। ওকে, ক্লিয়ার? এখানে আর বেশি কিছু জানার নেই, কিন্তু এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে যখন এই বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব কি না, বস্তু এক জায়গায় থাকবে, এইখানে যে টার্মটা বলছি এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিবিম্ব কি। দেখো প্রতিবিম্ব কি হবে না, বস্তু এক জায়গায় থাকবে, তাকে দেখাচ্ছে অন্য জায়গায়, মানে বস্তুরই মতন দেখতে কোনো একটা জায়গাতে তার আকৃতি যখন দেখতে পাবো সেটাকে আমরা প্রতিবিম্ব বলবো। তো প্রতিবিম্ব তৈরি হয় কেন না, এটা এক নম্বর তো প্রতিফলনের জন্য হতেই পারে, প্রতিফলন বা প্রতিসরণ কোনো একটার জন্যই হতে পারে। তো প্রতিফলন প্রতিসরণের জন্য বস্তুর ন্যায় কি হয়, আকৃতি তৈরি হওয়াকে আমরা কি বলতে পারি, প্রতিবিম্ব বলতে পারি। এই প্রতিবিম্ব দু রকমের হয়, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। তো এই সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্যটা আমাদেরকে জাস্ট জানতে হবে, জেনারেলি আমাদের হয়ে যাবে। এটা কি হয়, বাস্তবে তৈরি হয় আর এটা তৈরি হয়েছে বলে মনে হয়, বাস্তবে তৈরি হয় না। যেহেতু এটা বাস্তবে তৈরি হচ্ছে সেই কারণে এটাকে পর্দায় ফেলা যায় বা পর্দায় সৃষ্টি করা যায়, আর এটা করা যায় না। ক্লিয়ার? তাহলে সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে ক্লিয়ারেন্সটা কি হলো না, এখানে বাস্তবে তৈরি হয়, ওটা বাস্তবে তৈরি হয় না, এটা পর্দায় সৃষ্টি করা যায়, ওটা পর্দায় সৃষ্টি করা যায় না। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। ঠিক আছে, এখানে প্রতিফলনে আর আমাদের তেমন কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নাই। ঠিক আছে, কিন্তু এই প্রতিফলনটা এটা আমরা কিন্তু সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে ইউজ করলাম, কিন্তু এই প্রতিফলন যখন বক্রতলে হবে, আমাদের এখানে সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে বক্রতলে প্রতিফলন। বক্রতল অনেক রকমের হয়, তার মধ্যে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই সিম্পল, একটা গোলীয় বক্রতল নেওয়া হয়েছে। বক্রতলটা কেমন হবে, গোলীয় বা গোলকীয় আমরা বলতে পারি। ঠিক আছে, তো একটা গোলক আঁকার প্রয়োজন রয়েছে। তো একটুখানি খেয়াল করে দেখো, এই পুরো গোলকটা যদি কাঁচ দিয়ে তৈরি হয় এবং কাঁচ দিয়ে তৈরি হওয়ার ফলে কি হচ্ছে দেখো, এখান থেকে কোনো একটা অংশ কেটে নাও, কেটে নিলে কেমন হবে, এরকম হবে। এখন এইখানে আরেকটা অংশ কেটে নিচ্ছি, সেটা হচ্ছে এই অংশটা কেটে নিলে সেটা কেমন হবে, এরকম হবে। ঠিক আছে, এই ভেতরের অংশকে যদি আমরা কোনো কিছু প্রলেপ দিয়ে দিই তাহলে এই পাশ থেকে আলো যাতায়াত করবে না। তো তখন কি হবে, যখন এই পাশ থেকে আলো এসে পড়বে তখন এইখানে কি হবে, কোনো একটা দিকে মুভ করবে। এই যে বিষয়টা তৈরি হচ্ছে, ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে বাইরের তল প্রতিফলক হিসাবে কাজ করছে। কি হিসাবে কাজ করছে, প্রতিফলক। প্রতিফলক মানে কি, যে প্রতিফলন করে। যখন এটা ভেতরের তল কি হবে, প্রতিফলক হিসাবে কাজ করবে, এইভাবে কি হচ্ছে, ভেতরের তল প্রতিফলক হিসাবে কাজ করছে। এটাও একটা বক্রতল, কিন্তু এর নির্দিষ্ট আকৃতি রয়েছে। ঠিক আছে, এর নির্দিষ্ট আকৃতি আছে। এইটাকে বলা হয় উত্তল দর্পণ
আর এটাকে বলা হয় অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ। তো এখানে আমরা কি করলাম না গোলীয় দর্পণ নিয়ে আলোচনা শুরু করেছি। সেই গোলীয় দর্পণ কি না একটা বড় গোলকের একটা অংশ যদি আমরা কেটে নিয়ে আসি, সেই গোলকের অংশ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তখন সেটাকে বলবো গোলীয় দর্পণ বা গোলকীয় দর্পণ। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ওইটা উত্তল হবে না অবতল হবে। উত্তল কখন হবে? যখন বাইরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করবে। আর অবতল কখন হবে? যখন ভেতরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করবে। ওকে, তো এখানে যদি বাই এনি চান্স 1 নম্বরে কোশ্চেন দিয়ে দেয় যে উত্তল দর্পণ কাকে বলবো, তখন কি বলবো না কোনো প্রতিফলক তল যদি গোলকের অংশ হয় বা কোনো একটি গোলকের অংশ প্রতিফলক হিসেবে কাজ করলে তার বাইরের পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তখন তাকে বলবো উত্তল দর্পণ। আর যদি ভেতরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে তখন তাকে বলবো অবতল দর্পণ। ওকে, সো এখানে পরীক্ষাতে কোশ্চেন যেটা আসবে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। কি আসবে বলে দিল একটা গোলীয় দর্পণের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দিস ইজ দ্য কোশ্চেন। আমাদের 2 নম্বরে কোশ্চেন আসতেই পারে। তো সেই জায়গাতে আমরা কি করব না ডট ডট করে একটা গোলক আঁকবো। ঠিক আছে, এগুলো সব ডট ডট করে লাইন হবে। এখানে তোমরা তো এইভাবে মুছতে পারবে না, তো এখানে কি করবে না পেন্সিল দিয়ে এটাকে ডট ডট করে নেবে। একটা কম্পাস দিয়ে এটাকে ড্র করবে, কম্পাস দিয়ে এটাকে ড্র করে নিলে হয়ে যাবে, পেন্সিল কম্পাস ইউজ করে হয়ে যাবে। এই জায়গাতে কি করবে না এই জায়গাতে এইটাকে এইভাবে বার ডট ডট করে টানবে, আর এইটাকে কি করবে এইভাবে ডট ডট করে টানবে। ওকে, দিস ইজ এইখানে নাম দেবে M1 M2, এইখানে নাম দেবে M3 M4। ওকে, এই সেন্টারটা থেকে নাম দেবে C নাম দেবে। ওকে, আর এই জায়গাতে P নাম দেবে। এই জায়গাতে P ড্যাশ দিয়ে দিতে পারো বা P দিতে পারো। দেখো এখানে কি হচ্ছে, এই যে পুরো সিস্টেমটা M1 M2 এইটাকে বলা হবে অবতল দর্পণ। এটা কি বলা হবে? এটা বলা হবে অবতল দর্পণ। এই P কে বলা হবে মেরু, আর এই X X ড্যাশ কে বলা হবে প্রধান অক্ষ। এটাকে কি বলা হবে? প্রধান অক্ষ। ওকে, এটাকে বলা হবে বক্রতা কেন্দ্র। খেয়াল করে দেখো কি বলছে, বক্রতা কেন্দ্র। এখন বক্রতা কেন্দ্র বলছে কেন? বক্রতা মানে কি বাঁকা। এই যে এইটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় বক্র। তো এর বক্রতা মানে কি? এর বক্রতা মানে এইটা, এই যে রেডিয়াসটা রয়েছে সেটা বা দৈর্ঘ্যটা। ঠিক আছে, সো এটাকে এই কারণে এর বক্রতার কেন্দ্র বলা। এই বক্রতার কেন্দ্র কোথায়? এটা। যদি কোথাও কোশ্চেন পড়ে বক্রতা কেন্দ্র কি না, তখন কি বলবো না কোনো গোলীয় দর্পণের যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে কি বলা হবে? তার বক্রতা কেন্দ্র। ওকে, আর বক্রতা ব্যাসার্ধ কি না ওই বক্রতা যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। সেটা কি হবে? পিসি। এই যে এইটা হবে বক্রতা ব্যাসার্ধ। ওকে, তো এটা দর্পণের পুরো এখানে অংশটা আমরা করে নিলাম। ঠিক আছে, এটা একটা অবতল দর্পণ। এর প্রতিফলক তল কোন দিকে হবে? এই দিকটা হবে প্রতিফলক তল। আর এটা একটা উত্তল দর্পণ যার প্রতিফলক তল হবে এই দিকে। এটা এঁকে দিলে আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে? আচ্ছা, এটাকে কি করব? উত্তল দর্পণ বলতে হবে। তো এটা করে দিলে আমাদের 2 মার্কস চলে আসবে। ঠিক আছে, ওকে, আরেকটা বিষয় যেটা বলে রাখি সেটা হচ্ছে এইখান থেকে এই মিরারের যদি আমরা এটাকে সরলরেখা দ্বারা ড্র করি তখন এটাকে উন্মেষ বলা হয়। সো এখানে আমাদের লোয়ার ক্লাসে এটা নাই, সেই কারণে এটা নিয়ে আমাদের আর আলোচনা করার খুব একটা প্রয়োজন নাই। ওকে, তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটুখানি খেয়াল করে নিতে হবে যে প্রধান অক্ষ কাকে বলবো। সেটা কি মেরু এবং বক্রতা কেন্দ্রকে সংযোগ করে বর্ধিত করলে যে অক্ষ তৈরি হয় সেটাকে বলা হবে বক্রতা কেন্দ্র।
ওকে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলবো? কোনো দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হবে তার বক্রতা ব্যাসার্ধ। ওকে, মেরু কাকে বলবো? মেরু কি বলবো না, কোনো প্রধান অক্ষ দর্পণকে যে বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এই মেরুটা হচ্ছে পুরো দর্পণের সেন্টার, কেন্দ্র হয়ে থাকে। একটা দর্পণ দেখতে কেমন হবে? এইরকম গোলাকার হয়ে যাবে। যদি একটা গোলকের অংশকে কেটে নিই, তার যে সেন্টার হবে সেই সেন্টারটাকে বলা হবে পি। একটা জিনিস খেয়াল করে দেখো, এই সেন্টার আর এই সেন্টার কিন্তু এক নয়, কারণ এই গোলকটা কেমন হয়েছে, এই রকম হয়ে আছে। তো এটাকে যখন আমরা এইভাবে করব তখন এই সেন্টারটাকে বলা হচ্ছে মেরু। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এই প্রত্যেকটা অংশ সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। এরপরে আমরা কি করব, একটা নতুন টার্ম জানবো, সেটা হচ্ছে ফোকাস কাকে বলে। কি টার্ম? সেটা হচ্ছে ফোকাস কাকে বলে। দেখো, এই দর্পণগুলোর ক্ষেত্রে এই এক্সট্রা একটা টার্ম আসবে, সেটা হচ্ছে ফোকাস। ফোকাস কাকে বলবো? ফোকাসের ডেফিনেশন দুটো দর্পণের ক্ষেত্রে দুরকমভাবে দিতে হয়, এবং এটা কোশ্চেনে আসে। আয়দার এটা বলবে যে গোলীয় দর্পণের ফোকাস কাকে বলে, অথবা যে কোনো একটা দর্পণ উল্লেখ করে দেবে, বলবে যে উত্তল দর্পণের ফোকাস কাকে বলে বা অবতল দর্পণের ফোকাস কাকে বলে। সেই জায়গাতে আমরা কীভাবে করব, চলো দেখা যাক। দেখো, প্রথমে অবতল দর্পণ নেওয়া যাক। এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এইভাবে আমাদের প্রধান অক্ষ গেছে। প্রধান অক্ষটাকে একটুখানি মিডল বরাবর টানার চেষ্টা করবে। আই থিঙ্ক নাও দিস ইজ অল রাইট। এই পরের দিকেরটা আঁকার দরকার নেই। সো দিস ইজ এক্স, দিস ইজ পি, M1, M2, দিস ইজ সেন্টার, বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এবার এখানে কয়েকটা বিষয় আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যখন কোনো আলো এই প্রধান অক্ষের সমান্তরালে এসে, ঠিক আছে, আলো প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয়, তখন এটা কি হয়, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে মুভ করে। দেখো, যে কোনো সমান্তরাল আলো এসে পড়ুক, সবাই কি করবে, এই বিন্দুটা দিয়ে মুভ করবে। তাহলে এখানে কি বলা হলো, যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি এসে আপতনের পর এই বিন্দুগুলো কি হচ্ছে, আপতন বিন্দু। তো আপতনের পর যে বিন্দুতে গিয়ে মিলিত হয় সেই বিন্দুটাকে বলবো আমরা ফোকাস। ঠিক আছে, তাহলে যদি এটা অবতল দর্পণের ক্ষেত্রে সংজ্ঞা দিই, তাহলে কি বলবো, যে প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মিগুচ্ছ আপতনের পর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলবো ফোকাস। ক্লিয়ার? ওকে, নেক্সট কি হচ্ছে না, যদি এটা অবতল হয়, উত্তল যদি হয়, উত্তলকে আমাদের দর্পণগুলোকে সর্বদাই ডান দিকে আঁকবো। ঠিক আছে, তো সেই কারণে আচ্ছা, এটার ক্ষেত্রেটা মুছে দিই, আমাদের আঁকতে সুবিধা হবে। দেখো, ফোকাসের আরেকটা সংজ্ঞা হয় কি, প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু, যে বিন্দু থেকে আলো আপতনের পর তারা কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে মুভ করবে। কি কথাটা বললাম বুঝতে পেরেছো? সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে আপতনের পর যে বিন্দুতে মিলিত হয় তাকে ফোকাস বলে। অথবা কি হবে, যে বিন্দু থেকে আলোক রশ্মি দর্পণে, অবতল দর্পণে আপতনের পর প্রধান অক্ষের সমান্তরালে মুভ করে বা অগ্রসর হয় তাকে আমরা ফোকাস বলবো। দুটো সংজ্ঞায় একই, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা আলোচনা করছিলাম উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণ আঁকা যাক। দেখো, উত্তল যখন দর্পণ আঁকবো তখন কিন্তু এই প্রধান অক্ষকে এই পাশেও ডট ডট করে বাড়াতে হবে। কেন? তার কারণ হচ্ছে, দেখো, এর বক্রতা কেন্দ্র এই দিকে কোথাও একটা থাকে। ওকে, তো এইখানে যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে এইভাবে আপতিত হয়, তখন কোথায় কীরকম হবে, তখন এটা এমনভাবে প্রতিফলিত হবে যাতে মনে হবে যে এটা কোনো একটা বিন্দু থেকে আসছে। কি বললাম, বুঝে গেল? উত্তল দর্পণের ক্ষেত্রে মিলিত হয়েছিল, তাহলে এখানে কি হচ্ছে, আপতনের পর কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে বলে মনে হবে। আগেরটা মিলিত হয়েছিল আর এখন হবে কি, মিলিত হয়েছে বলে মনে হবে। সেই বিন্দুটাকেই বলবো আমরা ফোকাস। ওকে, তো ইন সিম্পল কেসেস দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসার পর অবতল বিন্দুতে প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হয়, আর
উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে ওই দর্পণের ফোকাস বলবো। ক্লিয়ার? ওকে, সো এখানে আর কয়েকটা সিম্পল কেস করব যেগুলো আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এটা যে কোনো রশ্মি যদি এইভাবে কি করবে, সমান্তরালে আসে, সেটা কোথা দিয়ে পাস করবে? ভালো করে খেয়াল করে দেখো, এটা আমাদের কিছু ইমেজ ড্র করতে গেলে কাজে লাগবে, যেটা পরীক্ষাতে পড়ে। কোনো রশ্মি যখন সমান্তরালে আসবে তখন সেটা আপতনের পর কী হবে, ফোকাস দিয়ে যাবে। এখানে খেয়াল রাখবে আলো যেদিকে যাচ্ছে তার তীর চিহ্ন অবশ্যই দিতে হবে, নাহলে পুরো শূন্য দিয়ে দেবে। তো এটা যেন খেয়াল করে তীর চিহ্নটা বসে, এটা একটা কন্ডিশান। নেক্সট কন্ডিশান কি? নেক্সট কন্ডিশান হচ্ছে যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে কি হবে, সে যেই পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। ভালো করে খেয়াল করে দেখো, কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গেলে যেই পথে এসেছিল সেই পথে কী হবে, ফিরে যাবে। ওকে, এখানে একটা বিষয় করে রাখি, আলো ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে আলো যেই পথে যায় তার ডাইরেকশন উল্টে দিলে তার পথের কিন্তু চেঞ্জ হয় না। মানে কীরকম, এইখানে দেখো আলো এই পাশে যাওয়ার ফলে এই দিক দিয়ে আসছিল, তুমি যদি আলোর ডাইরেকশান চেঞ্জ করে দাও, মানে কি আলোকে যদি এই পাশ দিয়ে পাঠাও তখন কী হবে, একই বিন্দুতে আপতনের পর সে উল্টো দিকে যাবে। এইটাকে রিভার্সিবিলিটি বলা হয়। মানে উল্টো করে আলো কী হয়, সবসময় একই পথ অনুসরণ করে, সেটা শুধু ডিরেকশন বা অভিমুখ পরিবর্তন হয়ে যায়। ওকে, সো এই দুটো ইম্পর্ট্যান্ট আমাদের নেক্সট স্টেপে কিছু ইমেজ ড্র করার জন্য। ওকে, সো এইখানে আমরা আমাদের ফার্স্ট পার্ট 1 শেষ করব, এরপরে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদেরকে কিছু ইমেজ ড্র করতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সামিনেশান। এখানে এক্সাম রেসপেক্টে আমাদের ক্ষেত্রে দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে গোলীয় দর্পণের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, 2 হচ্ছে ফোকাসের সংজ্ঞা। ঠিক আছে, ফোকাসের সংজ্ঞা, এই দুটো আমাদের কাছে এখানে ইম্পর্টেন্ট রয়েছে। সো আজকে ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।